গরম আর যানজটে নগরবাসীর ভোগান্তি চরমে, চরম কষ্টে ট্রাফিক পুলিশ ও খেটে খাওয়া মানুষেরা। দীর্ঘ ছুটি শেষে আজ খুলল শিক্ষা প্রতিষ্ঠান। কলেজে আসলে বাচ্চাদের ক্ষতি হবে, এখন সব মিলায়া যেটা হয় আর কি, গার্ডিয়ান হিসেবে তো একটু টেনশন থাকে, তারপরও নিয়ে আসলাম। আপাতত হিট অ্যালার্ট জারি করেছে, যদি ওই ধরনের চিন্তাই হয় তাহলে তো প্রথম থেকেই বন্ধ না দেওয়া উচিত ছিল। তীব্র দাবদাহে শুকিয়ে যাচ্ছে হাড়িভাঙা আমের মুকুল, ঝরে যাচ্ছে আমের গুটি, চাষিদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। ফুলবাড়িয়ায় রেলওয়ের জমিতে শতাধিক অবৈধ ভবন, কাউন্সিলর চামেলির একক দখলদারিত্ব, উচ্ছেদ ঠেকাতে কয়েকশো দোকান প্রতি চাঁদা তোলেন 500 টাকা করে। ওয়ার্ক পারমিট জমা দেওয়ার পরও ইতালি যেতে ইচ্ছুক 20,000 বাংলাদেশিকে ভিসা দিতে গড়িমসি, অভিযোগ দূতাবাস ও ভিএফএস এর বিরুদ্ধে। এবং গাজায় ইসরায়েলি হামলায় আরও 7 জন নিহত। তেল আবিবকে অর্থায়ন বন্ধের দাবিতে উত্তাল যুক্তরাষ্ট্রের 40টি বিশ্ববিদ্যালয়, আটক অন্তত 750। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি অরিন ইশরাত। এবার বিস্তারিত। ফুলবাড়িয়ায় রেলওয়ে 3.97 একর জমির পুরোটাই বেদখল। সরকারি জমিতে মার্কেট, বাসাবাড়ি মিলে এখন প্রায় শতাধিক ভবন। মালিক দাবিদার অন্তত 86 জন। বেশিরভাগেরই দখলে দক্ষিণ সিটির নারী কাউন্সিলর চামেলি ও তার ভাই বোনেরা। উচ্ছেদ ঠেকাতে প্রতি মাসে চামেলির দোকান প্রতি চাঁদা তোলেন 500 টাকা করে। নিজে ক্ষমতাসীন দলের রাজনীতি করলেও চামেলির স্বামী, ভাই এবং বোন সরাসরি বিএনপির পদবিধারী নেতা। রেলের জমি দখল নিয়ে শাহাদাত নিশাদের 2 পর্বের অনুসন্ধানী রিপোর্টের আজ থাকছে শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন মতিউর রহমান জন। রাজধানীর বঙ্গ ইসলামিয়া মার্কেট থেকে শুরু করে আনন্দবাজার পুরো এলাকায় বিস্তৃত রেলওয়ের 3.97 একর জায়গা, তবে সবই বেদখল। রেলওয়ের জমির উপর গড়ে উঠেছে হাফেজ প্লাজা, বঙ্গ হোমিও কমপ্লেক্স, বরিশাল প্লাজা থেকে শুরু করে এ এলাকায় মার্কেট, বাসাবাড়ি মিলে প্রায় শতাধিক ভবন, যার মালিক দাবিদার অন্তত 96 জন। কিভাবে বেহাত হলো রেলওয়ের জমি, তার কারণ অনুসন্ধানে দেশ টিভি। অনুসন্ধান বলছে রেলওয়ের এই জায়গার বেশিরভাগই দখলে আছেন ঢাকা দক্ষিণ সিটির নারী কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলি ও তার ভাই বোনেরা। রেলের এ জমির ভুয়া দলিল বানিয়ে 1974 সালে দখলে নেন মির্জা আশরাফ নামে এক ব্যক্তি। পরবর্তীতে মির্জা আশরাফের দখলে থাকা অবস্থায় এ জমির দেখাশোনা করতেন কাউন্সিলর চামেলির বাবা। 50 বছর ধরেই সরকারি এ জমি হাত বদল হয়েছে অনেকের হাতে। বিভিন্ন ব্যক্তির কাছে রেলের জমি মালিকানা বিক্রি করেছেন মির্জা আশরাফ ও চামেলির বাবা। স্থানীয়দের অভিযোগ, আনন্দবাজারের বেশিরভাগ ও বঙ্গ ইসলামিয়া মার্কেটের পুরোটাই কাউন্সিলর চামেলির দখলে। ইসলামিয়া বড় মার্কেট, তার পাশে আছে হলো আপনার হোমিও, আর ভিতরে আরো আছে রোজ গার্ডেন দিয়ে লাইলি চামেলি, এই দুইজন। হ্যাঁ, ও লাইলি কোর্টের চাকরি করে। সরকারি জায়গা, এগুলি তো সব সরকার জায়গা, যে কোনো একদিন এটা যাইব গা। ব্যক্তি ও দখলদার প্রতিষ্ঠান যতই প্রভাবশালী হোক, পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযানের আশ্বাস দিলেন রেলওয়ে মন্ত্রণালয়ের মহাপরিচালক। মামলাটা নিয়মিত এটাকে যাতে কার্যক্রম আমাদের পক্ষ থেকে যেন কোনো ঘাটতি না থাকে, সেই জন্য আমাদের উকিল নিয়োগ করা আছে, আমাদের ল অফিসার আছে, মামলা হাজিরা দেওয়া, আমাদের কাগজপত্র সাবমিট করা। আমাদের উচ্ছেদ আপনি দেখেন না, বিআইডব্লিউটিএ, তারপরে অন্যান্য সিটি কর্পোরেশন তারা যে উচ্ছেদ করতে গিয়ে বিল্ডিং ভেঙে দেবে। অবৈধ উচ্ছেদ আমরা প্রোগ্রাম দিই, যখনই যেখানে অবৈধ উচ্ছেদ করার মতো থাকে তখনই আমরা প্রোগ্রাম দিই। নিজে ক্ষমতাসীন দলের রাজনীতি করলেও চামেলির স্বামী, ভাই এবং বোন সরাসরি বিএনপির পদধারী নেতা। দখল বাণিজ্য ছাড়াও চামেলির বিরুদ্ধে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগে চামেলিকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। অভিযোগ রয়েছে স্থানীয় মাদক সিন্ডিকেটের সঙ্গেও সখ্যতা রয়েছে কাউন্সিলর চামেলির। এ বিষয়ে অভিযুক্ত চামেলির সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। রাজধানীতে তাপমাত্রার পারদও ঊর্ধ্বমুখী। তীব্র গরম আর যানজটে নগরবাসীর জীবন এখন ওষ্ঠাগত। রোদের তেজ উপেক্ষা করে সড়কে দায়িত্ব পালন করতে হচ্ছে ট্রাফিক পুলিশকে। দাবদাহে আয়ে ভাটা পড়েছে খেটে খাওয়া মানুষদের। 4 দিন পর হতে পারে বৃষ্টি, এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেক্ষেত্রে চলমান হিট অ্যালার্ট বহাল থাকছে আরও 3 দিন। বিস্তারিত রিশাদ অর্ণবের রিপোর্টে।
কর্মদিবসের ব্যস্ততায় চলমান দাবদাহের মাঝেও সুযোগ নেই ঘরে থাকার। আরও 3 দিনের হিট অ্যালার্ট জারি করা হলেও জীবিকার তাগিদের বাইরে বের হতে হচ্ছে রাজধানীবাসীকে। তবে তীব্র গরমে যানজট বাড়তি ভোগান্তির কারণ। এর মধ্যেও তীব্র রোদে দায়িত্ব পালন করে যাচ্ছেন অনেক পেশার মানুষ। এ তালিকায় প্রথম সারিতে ট্রাফিক পুলিশ। দেশের স্বার্থে, মানুষের স্বার্থে আমরা মানুষকে কত দ্রুত বাসায় পৌঁছাতে পারি এই মানে চেষ্টায় আমরা আর কি নিয়োজিত থাকি। আমাদেরকে জনসাধারণের চলাচলে যদি তারা থেমে থাকে রাস্তায়, তো আরও কষ্ট তাদের বেড়ে যাবে, যার কারণে আমাদের আসলে কষ্ট হলেও আমাদের রাস্তায় থাকতে হচ্ছে। জীবিকার তাগিদে অনেকে ছুটছেন বাসে চড়ে, তবে বেশিরভাগ বাসেই ফ্যান না থাকায় ভোগান্তি চরমে। গাড়িতে আপনার প্রচুর ফ্যান নাই, পাবলিকের আরও কষ্ট হচ্ছে। দেখেন না, প্রচুর পরিমাণে ঘাম। বৃষ্টি না হওয়ার কারণেও গরমটা আরও সহ্যের সীমার বাইরে চলে গেছে আর কি। বাইরে বেরোনোর মতো অবস্থা নাই, আমাদের তো পেটের দায়ে বেরোতে হয়। দাবদাহে আয়ে ভাটা পড়েছে খেটে খাওয়া মানুষদের। সবার মুখেই গরমের অস্বস্তির গল্প। আমরা পানিগুলো কিনে এনে আমরা গাড়ির ভিতরে খাওয়াইতে আছি, অনেকজনে খাইয়ে শান্তি পায়। খুবই কষ্ট হয়, কষ্ট হইলেও কি চালাইতে হয় পায়ে রিক্সা। রোদ্দুরের যে তাপ প্লাস ইঞ্জিনের যে তাপ, গাড়ি করে যন্ত্রের যে তাপটা আসলে খুব সহ্য করা খুব টাফ। হ্যাঁ, প্রচুর গরম। তো গরমের জন্য তো থাকা যায় না, জান শেষ। এমন অবস্থা ভাবনায় ফেলছে নগরবাসীকে। ব্যক্তি ও বড় পরিসরে গাছ লাগানোর তাগিদ অনুভব করছেন অনেকে। আমরা সবাই যদি একসাথে মিলেমিশে যদি গাছপালা রোপণ করতে পারি, তাহলে গরমটা অনেকাংশে কমানো সম্ভব। কামিং জেনারেশনের জন্য যদি ওদের ভালো রাখতে চাই, তাহলে অনেক গাছ লাগাইতে হবে। কারণ পরবর্তীতে আমাদের ছোট যারা আছে ওরা টিকতে পারবে না, আমরাই টিকতে পারতেছি না। হিট স্ট্রোক, অনেক রকমের সমস্যা। স্বাভাবিক জীবনযাপনে ফিরতে এখন স্বস্তির বৃষ্টির জন্য প্রহর গুনছেন নগরবাসী। ঋষাদ অর্ণব, দেশ টিভি, ঢাকা। দীর্ঘ ছুটির পর আজ খুলেছে প্রাথমিক, মাধ্যমিক, স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো। অবশ্য গরমে সতর্কতামূলক বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে। দেশের অনেক সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলবে অনলাইনে। চলমান দাবদাহের কারণে কোমলমতি শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক ক্লাস বন্ধ রাখা হয়েছে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্কুলে আসতে দেখা যায় শিক্ষার্থীদের। আমার কাছে মনে হচ্ছে এটা মনে হয় আরো কয়েকদিন একটু বহাল থাকলে ভালো হতো। ছুটি দিলে মনে হয় ভালো হতো। বাচ্চাদের যে অবস্থা, তো বের হলে একজন অসুস্থ হয়ে যায়। বন্ধ আরো কয়েকদিন থাকলে ভালো হতো। পড়াশোনা তো আমরা বাসায় ঠিকই করছি, কারণ গরম হোক আর যাই হোক পড়াশোনা তো চালাতেই হবে। শেখ জামালের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলছেন ওবায়দুল কাদের। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আজকে একটা কথা অত্যন্ত সত্য যে ৭৫-এ বঙ্গবন্ধু ২ কন্যা সেদিন যদি তারা ৩২ নম্বরে থাকতেন, তাদের বেঁচে থাকার কথা ছিল না। আজকে শেখ হাসিনা এসেছেন বলে বাংলাদেশ হত্যা, ষড়যন্ত্রের রাজনীতির বৃত্ত থেকে বেরিয়ে আসতে পেরেছে। আপনারা লক্ষ্য করবেন যে গণতান্ত্রিক সরকারের ধারাবাহিকতা থাকলে দেশের স্ট্যাবিলিটি থাকে, স্ট্যাবিলিটি থাকলে দেশের উন্নয়ন। এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন। হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি, এই রাজনীতি বাংলাদেশ থেকে তিনি নির্মূল করেছেন এবং তার নেতৃত্বে এদেশে স্থিতিশীলতা ফিরিয়ে এসেছে এবং উন্নয়নের অগ্রগতির অর্জনের রাজনীতি শুরু হয়েছে। সেই রাজনীতি
আমাদের আজকে অব্যাহত রয়েছে, মুক্তির সংগ্রাম অব্যাহত রয়েছে। এই মুক্তির সংগ্রামের লক্ষ্য বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। বিএনপি থেকে তিনটি কথা বলেছেন, একটি বলেছেন আপনার বিষয়ে যে পাকিস্তান সম্পর্কে আপনার মন্তব্য ধিক্কারিতা, আরেকটি বলেছেন যে বর্তমানে বাংলাদেশের যে আবহাওয়া, সরকারের বন জঙ্গল কাটা এবং বিদ্যুৎ প্ল্যান্ট এগুলো নিয়ে বলেছেন এইসব কারণে, এবং দেশে এক ধরনের বলছেন, এই দুটো বলেছেন। আমার মনে হয় এরা পড়াশোনা করে না। বলেছে, কথাটা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ। পাকিস্তানের সঙ্গে তো প্রীতি তাদের, বন্ধুত্ব তাদের। সেই পাকিস্তানও আর বাংলাদেশের উন্নয়ন দেখতে পায়, একসময় বোঝা পারত, এখন লজ্জিত হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী। এতে রিজভিদেরই লজ্জা পাওয়া উচিত। শাহবাজ শরীফের বক্তব্যে তাদেরই লজ্জা পাওয়া উচিত, কারণ তারা বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় না, কালো চশমা পরে। তারা শাহবাজ শরীফ যা দেখে সেটাও দেখে না। কেন? সেটা তাদের জিজ্ঞেস। আর কি জাতীয় পার্টির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে বর্তমান সবচেয়ে জাতীয় নির্বাচনের যে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতা নিয়ে সরকার কোনো চিন্তাই করেনি, তাদের এই বিষয়ে কোনো চিন্তা ছিল না, এবং একই সাথে জাতীয় পার্টিকে হুমকি দিয়ে নির্বাচনে নিয়ে আসা হয়েছে। এই বিষয়ে কে কাকে হুমকি দিল? দল ভাঙার হুমকি দিয়ে আপনাকে জাতীয় পার্টিকে নিয়ে আসা হচ্ছে। তিনি আসল কথাটা বলছেন, 3 বিদেশি শক্তির চাপ। সে চাপটা তিনি অনুভব করেছেন কিনা আমরা জানি না, কারণ তাদের জন্ম তো বন্দুকের নল থেকে। তারা গণতন্ত্রের মধ্য দিয়ে আসেন না। বাংলাদেশে 42% লোক ভোট দিয়েছে। ভোটের দিন খুন খারাপি কোনো কিছুই হয়নি, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে। এখানে কোনো বিদেশি শক্তির চাপ ছিল, আমরা কোনো চাপ অনুভব করিনি। তিনি কোন কারণে, কার চাপে ইলেকশনে এসেছেন সেটা তাকেই পরিষ্কার করে বলতে। বনানীতে শেখ জামালের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলছেন ওবায়দুল কাদের। আমরা সরাসরি সেখানে ছিলাম। এই মুহূর্তে রাজধানীর মতিঝিল আইডল স্কুলের সামনে রয়েছেন সহকর্মী কায়েস রাহাত। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রাহাত, স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন এবং শিক্ষার্থী ও অভিভাবকরা কি বলছেন? অরিন, যেমনটি জানেন যে আজকে থেকে সারা বাংলাদেশে প্রাক প্রাথমিক অথবা যে অন্যান্য স্কুল কলেজগুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলো খুলে দেওয়া হয়েছে। যেমনটি জানেন যে দীর্ঘ রমজান এবং তারপরে পবিত্র ঈদ উল ফিতর এবং এরপর হচ্ছে পহেলা বৈশাখ, এই সকল ছুটির 1 মাস ব্যাপী মোটামুটি ছুটি ছিল। এই দীর্ঘ একটি ছুটির পর গরম আবহাওয়ার কারণে, হিট অ্যালার্ট জারি হওয়ার কারণে আরও 7 দিন ব্যাপী ছুটি বৃদ্ধি করা হয় এবং এই 7 দিন ব্যাপী ছুটি বৃদ্ধি করার পর আরও 3 দিন এটিকে বর্ধিত করা হলেও কিন্তু বাড়েনি স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলো ছুটির মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে আজকে থেকেই এই স্কুলগুলো বা কলেজগুলো খুলে দেওয়া হয়েছে এবং শুধুমাত্র প্রাক প্রাথমিক বাদে অন্যান্য যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছিল সবগুলো বা যতগুলো শিক্ষা কার্যক্রম ছিল সবগুলোই কিন্তু আগের মতোই ধারাবাহিকভাবে চলবে। এবং শুধুমাত্র এক্ষেত্রে পরিবর্তনের এইটুকু হয়েছে যে স্কুল বা কলেজগুলো যেগুলো ছিল হচ্ছে ডে শিফটে, সেইগুলোকে এখন পর্যন্ত মর্নিং শিফটে নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণ আগে যখন আমরা ভিকারুন্নেসাতে ছিলাম তখন আমরা
দেখেছি, যেমন সেখানেও এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া ছিল। এবং এই যে গরমের ভেতরে হিট অ্যালার্ট জারি থাকা সত্ত্বেও স্কুল কলেজ খুলে দেওয়ার যে ব্যাপারটি, এই ব্যাপারটি নিয়ে এখন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজেও কিন্তু অভিভাবক এবং শিক্ষার্থীদের মধ্যে মিশ্র একটি মতামত বিরাজ করছে। অভিভাবকরা অনেকেই মনে করছেন যে তাদের সন্তানদের শিক্ষা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য তারা এই ত্যাগটুকু স্বীকার করতে রাজি হয়ে গিয়েছেন এবং তারা শুধুমাত্র এইটুকু চাইছেন যে স্কুল বা কলেজের কর্তৃপক্ষের পক্ষ থেকে যেন একটি মেডিকেল টিম রাখা হয়, যেন শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে তাদেরকে তাৎক্ষণিকভাবে সেবা দেওয়া যেতে পারে। এবং এটি ছাড়া অন্যান্য শিক্ষার্থীরাও অনেকে এই একই ব্যাপারটি মনে করছেন যে তাদের শিক্ষা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এর বিপরীতে আবার অনেক গার্জিয়ান এটা ভাবছেন যে শিক্ষার থেকে তাদের জীবন এবং সুস্থতা যেটি রয়েছে শিশুদের, সেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সেজন্য তারা অনেকেই এটি দাবি করছেন যে যদি অনলাইনে ক্লাসটি নেওয়া যেত তাহলে হয়তোবা ভালো হতো এবং তারা বিকল্প মাধ্যমে আসলে ক্লাসটি নিতে চাইছেন। সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে যদি এই হিট অ্যালার্ট আরও জারি থাকে এবং গরমের মাত্রা যদি আর কম না হয় তাহলে সেই ক্ষেত্রে হয়তোবা শিক্ষা মন্ত্রণালয়কে আবার নতুন করে ভাবতে হতে পারে। ধন্যবাদ অরিন, এই ছিল আমার কাছে সর্বশেষ। রাহাত, আপনাকে ধন্যবাদ। তীব্র তাপপ্রবাহে ফসলের ক্ষতি বেড়েই চলেছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। অরিন, ধন্যবাদ আপনাকে। আপনাকে বলে রাখা দরকার যে সাতক্ষীরা বিভিন্ন ফসলের যে চাষাবাদ চলছে, সেই ফসলের পাশাপাশি এই গ্রীষ্মকালীন মৌসুমে মূলত এই অঞ্চলের মানুষ আম চাষাবাদের উপরে নির্ভরশীল। বিশেষ করে সাতক্ষীরার আম যেহেতু রপ্তানি হয়ে থাকে, কৃষকরা চাষিরা মূলত এখন আমের উপরে অনেকটা নির্ভরশীল। কিন্তু দুঃখের বিষয়, একে তো অফ সিজন, তারপরে এই অতিমাত্রায় যে তাপমাত্রা, এই দাবদাহে আমের বেশ খানিকটা ক্ষতি হচ্ছে। বিশেষ করে আমি একটু দেখানোর চেষ্টা করছি, মূলত এগুলো ঝরে যাচ্ছে আমগুলো, আর তারপরে যেগুলো রয়েছে এরকম মানে একেবারে এটি গরমে সিদ্ধ হয়ে একেবারে প্রতিটি আম দেখা যাচ্ছে যে এরকম গলে যাচ্ছে বা সিদ্ধ হয়ে যাচ্ছে, যেগুলো আসলে আমের এই আমগুলো আর বড় হওয়ার বা কোনো কিছু হওয়ার কোনো সুযোগই নেই। এই ক্ষেত্রে আমি একটু আগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের সাথে কথা বললাম। তিনি জানালেন যে এই মুহূর্তে বিশেষ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো ফসলেই, শুধু আম নয়, কোনো ফসলেই পানি দেওয়া যাবে না। পানি দিলে এটি অনেকটা সিদ্ধ হওয়ার মতোই এই ঘটনাগুলো ঘটবে। এটা অসচেতনতার কারণে আম চাষিরা এটা করে থাকে, কিন্তু এটি আসলে মধ্যরাতে দেওয়া ছাড়া যে অতি তাপমাত্রা, এই তাপমাত্রা আর কোনো বিকল্প নেই। এছাড়া আপনাকে আমি আর একটু নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এখানে লিচু আছে, এটি লিচুগুলো কিন্তু এখনো পর্যন্ত রং চড়েনি, কিন্তু রং চড়ার আগেই কিন্তু দাগ হয়েছে এবং দাগ হওয়ার পাশাপাশি এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবং এইগুলো সব নরম হয়ে এগুলো কিন্তু মিষ্টতা আসেনি, স্বাদ আসেনি এবং নষ্ট হয়ে যাচ্ছে এবং একই সাথে কিন্তু এর যে পরিপক্কতা সেটা আসেনি, আর ক্ষতিগ্রস্ত হচ্ছে আম চাষি বা ফলমূল চাষিরা। এবং একই সাথে বলে রাখা দরকার, এই মুহূর্তে ধান উঠছে, এই ধান উঠার সামনে কালবৈশাখী ঝড়ের যে বার্তা আবহাওয়া অধিদপ্তর দিয়েছে, এর মধ্যেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতামত হচ্ছে যে অতি দ্রুত পাকা ধান কেটে ঘরে তুলে ফেলা, না হলে এই ধান আবার বৃষ্টি এবং ঝড়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ছিল অরিন সর্বশেষ সাতক্ষীরা থেকে ফসলের চাষাবাদের। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাতক্ষীরা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। দূতাবাস কর্মকর্তাদের গাফিলতিতে পথে বসেছেন ইতালি যেতে ইচ্ছুক প্রায় 20,000 বাংলাদেশি। 10 থেকে 15 লাখ টাকা খরচ করে নিজ উদ্যোগে ওয়ার্ক পারমিট এনে জমা দেওয়ার পর ভিসা তো দূরের কথা, 10 মাস ধরে পাসপোর্টই ফেরত পাচ্ছেন না তারা। এসব অভিযোগের বিষয়ে মুখে কলু পেটেছে ঢাকার ভিএফএস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বিশেষজ্ঞরা বলছেন, দায়ীদের শাস্তির আওতায় আনা না গেলে হুমকিতে পড়তে পারে সরকারের শ্রমবাজার সম্প্রসারণের উদ্যোগ। আজিজুর রহমান কিরণের রিপোর্ট। আমরা কতদিন সহ্য করব? আমরা আমাদের অবস্থা খুব খারাপ, নাজেহাল অবস্থা। আমরা সবাই ঋণ টিন করে টাকা দিছি, কিস্তি তুলে টাকা দিছি। বরিশালের মোহাম্মদ অপু উন্নত জীবনের আশায় 15 লাখ টাকার বিনিময়ে নিজ আত্মীয়ের মাধ্যমে ইতালি থেকে ওয়ার্ক পারমিট সংগ্রহ করেন 10 মাস আগে। এর পরের গল্প কেবলই হয়রানির।
ভিসা পেতে ইতালি দূতাবাসের মনোনীত ভিসা প্রসেসিং সেন্টার VFS এ আবেদন জমা দিয়েছেন অপুর মতো প্রায় 20,000 অভিবাসন প্রত্যাশী। নিয়ম অনুযায়ী 90 দিনের মধ্যে সিদ্ধান্ত জানানোর কথা। 10 মাসের বেশি সময় পার হলেও ভিসা তো দূরের কথা, এখন পর্যন্ত পাসপোর্টই ফেরত পাননি তারা। যখন লুলাস্তা উঠছে তখন আমরা পেমেন্ট করছি, এখন লুলাস্তা উঠছে আমরা ওখানে যদি আমরা বাইরে যোগাযোগ করি বলে যে আসলে এটা তো আমাদের সমস্যা না, এটা বাংলাদেশ থেকে দিতেছে না। VFS গ্লোবাল থার্ড পার্টি এরা যেটা করতেছে যে আমার পাসপোর্টও দিতেছে না আর ভিসার তো খবরই নাই। এখন এটা এই জায়গায় বিশাল চক্র জড়িত এর সাথে। পাসপোর্ট ওনারা পাচ্ছে না, প্রায় 9 মাস হয়ে গেছে। তো উনি অন্য কোথাও অন্য কোনো কাজে কোনো মাইগ্রেট করতে পারতেছে না পাসপোর্টের জন্য। সৌদি থেকে একবারে ক্লোজ করে আসার পরে তো আমি 20 সেপ্টেম্বর জমা দিছি, তো এখন পর্যন্ত কোনো আপডেট নাই, তো আমি তো হতাশ। হয়রানি থেকে মুক্তি পেতে ইতালি দূতাবাসের সামনে মানববন্ধনও করেছেন ভুক্তভোগীরা, তবে মেলেনি আশ্বাস, হয়নি সুরাহা। কেন ভিসা প্রক্রিয়ার এই জটিলতা, এ নিয়ে কথা বলতে রাজি হয়নি VFS এর কোনো কর্মকর্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেদনকারীদের ধৈর্য ধরে অপেক্ষা করার আহ্বান জানিয়ে দায় সেরেছেন VFS গ্লোবাল। 2 মাস আগে স্মারকলিপি দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ভুক্তভোগীদের, এমন অভিযোগে মুখে কুলুপ এঁটেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ও। বিশ্লেষকরা বলছেন, অভিবাসন প্রত্যাশীদের সঙ্গে এমন আচরণের সুষ্ঠু তদন্ত না হলে সরকারি শ্রমবাজার সম্প্রসারণের উদ্যোগ কখনোই সফল হবে না। তো সময় ধরে যে তারা ভিসা না পেয়ে থাকেন, তাহলে একদিকে হচ্ছে যারা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের একটা অর্থনৈতিক এখানে ইনভলভমেন্ট আছে, সেখানে যেমন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সেকেন্ডলি যেটা হচ্ছে যে দেশ এই যে একটা রেমিটেন্সের যে আমাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন অর্থনীতিতে, আমরা সেদিক থেকে বঞ্চিত হচ্ছি। রসিদটা তারা দিচ্ছেন, সেখানে উল্লেখ করা রয়েছে যে 90 দিনের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে। তো সেটা যখন হচ্ছে না, তাহলে এর দায়িত্ব তো বর্তায় বোথ VFS এর উপরেও এবং এমবেসির উপরে। ইতালি বিশেষ উদ্যোগ নিতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দেখতে পারে যে যার একটা বৈধ কাজের চাহিদা সেখানে রয়েছে, যার সমস্ত কমপ্লিট, তারা যেন যেতে পারে। প্রকৃত কারণ খুঁজে বের করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। এমন কোনো সিন্ডিকেট গড়ে না ওঠে যারা ভিসা দেওয়ার জন্য, অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য টাকা নিচ্ছে, লেনদেন করছে, সেই বিষয়টা নিশ্চিত করা উচিত। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরও থাকছে। চুয়েটে গাড়ি পোড়ানোর প্রতিবাদ, সকাল থেকে বৃহত্তর চট্টগ্রামে চলছে 48 ঘন্টার পরিবহন ধর্মঘট, একাংশের প্রত্যাখ্যান। গৃহায়ন, গণপূর্ত ও অর্থ মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব আব্দুল আজিজের ২য় মৃত্যুবার্ষিকী আজ। 2022 সালের 28 এপ্রিল মৃত্যুবরণ করেন সমাজসেবক, জনদরদি, কুমিল্লার এই কৃতি সন্তান। তিনি দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের পিতা। 2য় মৃত্যুবার্ষিকীতে মরহুম আব্দুল আজিজের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি শ্রদ্ধা ভরে স্মরণ করছেন স্বজন ও গুণগ্রাহীরা। মরহুম আব্দুল আজিজের বর্ণাঢ্য জীবনের কিছুটা তুলে ধরছেন ফখরুল ইসলাম। গৃহায়ন, গণপূর্ত এবং অর্থ মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব আব্দুল আজিজ। স্বাধীন, দৃঢ়চেতা, সজ্জন এই সমাজসেবক দীর্ঘ চাকরি জীবনে দায়িত্ব পালন করেছেন মহকুমা প্রশাসক, বিকেএসপির সাবেক মহাপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে। চাকরি জীবনে সহকর্মীদের কাছে তিনি যতটা জনপ্রিয়, সমানভাবে জনসেবাও করেছেন নিজ এলাকায়। মানুষের জন্যই আমরা চাকরি করি, এই ধরনের কথা তিনি বলতেন। স্যারকে আমার একজন আদর্শ শিক্ষকের মতো মনে হয়েছে, তার প্রতি আমি জানাই বিনম্র শ্রদ্ধা। যুগ্ম সচিব হয়েও কোনো অহংকার ছিলেন না, উনি মানুষের সেবায় যথেষ্ট কাজ করেছেন। কিভাবে মানুষের কল্যাণ করা যায়, কিভাবে প্রতিষ্ঠানকে উন্নয়ন করা যায়, সেইভাবে তিনি নিরলসভাবে কাজ করেছেন। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের পিতা। বর্ণাঢ্য জীবনের অধিকারী সাবেক যুগ্ম সচিব আব্দুল আজিজ সবাইকে শোক সাগরে ভাসিয়ে 2022 সালের 28 এপ্রিল পাড়ি জমান না ফেরার দেশে। কুমিল্লা মুরাদনগর চাপিতলার নিজ গ্রামে এই কৃতি সন্তানের জানাজায় ঢল নেমেছিল হাজারো মানুষের। এই সময় অশ্রুসিক্ত হয়ে পড়েন মুরাদনগরের সাধারণ মানুষ। মরহুম আব্দুল আজিজ কর্মজীবনে ছিলেন সৎ এবং কর্মনিষ্ঠ। সরকারি আমলা হয়েও সবার কাছে ছিলেন অনুকরণীয়। তৎকালীন ইস্ট পাকিস্তান সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা ছিলেন। আমরা আজিজ ভাই ডাক্তার বড় ভাই হিসাবে। খুব খোশ মেজাজের লোক ছিলেন, তবে তিনি কাজে পটু ছিলেন। তিনি সরকারি নথিপত্র দ্রুত
ডিসপোজ করতেন আমি দেখেছি। সামাজিকভাবে তিনি ময়মনসিংহ শহরে খুব তার একটা শক্ত অবস্থান ছিল। বড় ভাই হিসাবে, একজন বড় সহকর্মী হিসাবে আমি তাকে খুবই স্মরণ করছি। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। নিজ গ্রাম কুমিল্লার মুরাদনগরবাসীর কাছে উন্নয়ন কাজের জন্য আজও স্মরণীয় বিনম্র শ্রদ্ধা কীর্তিমান মরহুম আব্দুল আজিজ। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। তীব্র দাবদাহে রংপুরের হাড়িভাঙ্গা আম নিয়ে দুশ্চিন্তার ভাঁজ চাষিদের কপালে। শুকিয়ে যাচ্ছে মুকুল, ঝরে যাচ্ছে আমের গুটি। বিশেষজ্ঞরা বলছেন, মুকুল ও আমের গুটি রক্ষা করতে না পারলে বড় ধরনের হোঁচট খাবে এই অঞ্চলের অর্থনীতি। রংপুর থেকে সহকর্মী রফিকুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চলতি বছর রংপুরে প্রায় ২৫০০ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। স্বপ্ন ছিল বাম্পার ফলনের, কিন্তু চাষি ও বাগান মালিকদের সেই আশায় পড়েছে ভাটা। অসময়ের শিলাবৃষ্টি, দাবদাহ ও পোকার আক্রমণে মুকুল ও আমের গুটি ঝরে যাওয়ায় চরম হতাশায় কাটছে তাদের দিন। ওষুধ কোম্পানিরা কাজ করে সেটাই আমাদের খালি বলে, আর যায় যেটা মানে আমাদের আম ঝরিয়ে যাচ্ছে ওদেরকে কোনো লক্ষ্য নাই। ভালোভাবে পরামর্শ দেবে এটা তারা তদারকি সেভাবে করতেছে না। এমন দুর্ঘটনার ওষুধপাতি দিয়েছি, বহু টাকা পয়সা আমার ক্ষয়ক্ষতি। এবার যে কি করব আমি নিজেই বলতে পারতেছি না। মনটা এবার খুবই খারাপ। ৫-৭টা করে ডালত আম এসে সেবার এবার আম একটা করি। এমন পরিস্থিতির জন্য কৃষি বিভাগ দোষ চাপাচ্ছে চাষিদের ওপর। আর ফসল রক্ষা করতে না পারলে অর্থনীতির ধারাবাহিকতা রক্ষা চ্যালেঞ্জ মনে করছেন অর্থনীতিবিদরা। কৃষকদের দক্ষতার কারণে হয়তোবা কোনো কোনো বাগানের আমের পরিমাণের কম বেশি হতে পারে। কৃষকদের এই আম চাষে প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছি। উৎপাদন কম হওয়ার কারণে এটা যেহেতু আমাদের সাপ্লাই কম হবে, সুতরাং আমরা দেশের চাহিদা মিটিয়ে আমরা বাইরে যদি রপ্তানি করতে চাই তাহলে আমরা সেভাবে রপ্তানি করতে পারবো না। সরকারি সহযোগিতা পেলে এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমি মনে করি যে এটি একটা আমূল পরিবর্তন আনবে রংপুর এলাকায় এবং এটি বাংলাদেশের টেকসই উন্নয়নে এবং জাতীয় অর্থনীতিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই আম সম্প্রতি জিআই পণ্যে স্বীকৃতি পাওয়া হাড়িভাঙ্গা আমের ফলন রক্ষায় সরকার ও সংশ্লিষ্টরা উদ্যোগী হবেন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরও থাকছে। টি-20 সিরিজের প্রথম ম্যাচে ভারত নারী দলের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। সিলেটে খেলা শুরু হবে বিকেল 4টায়। প্রথম ধাপের উপজেলা নির্বাচন ঘিরে জমজমাট প্রচারণা চলছে বরিশাল সদর এবং বাকেরগঞ্জে। দলীয় প্রতীকবিহীন এই নির্বাচনে প্রভাব না খাটানোর পক্ষপাতী স্থানীয় আওয়ামী লীগ। নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছেন প্রার্থীরা। আর নির্বাচন কমিশনার জানিয়েছেন সুষ্ঠু নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর ইসি। বরিশাল থেকে শাহিন সুমনের তোলা ছবিতে শফিক মুন্সির রিপোর্ট। প্রতীক বরাদ্দের পর জমজমাট প্রচারণা চলছে বরিশাল সদর ও বাকেরগঞ্জে। উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণায় সরব প্রার্থীরা। দলীয় প্রতীকবিহীন এ নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করতে সব আয়োজন সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারণায় না নামতে মন্ত্রী এমপিদের জন্য আছে কড়াকড়ি। নেত্রীর নির্দেশ মোতাবেক, সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক আমরা সেটাকে গ্রহণ করেছি। আশা করি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের নেতা অর্থাৎ চেয়ারম্যান নির্বাচিত করবেন। আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তে খুশি প্রার্থীরাও। তারা নির্বাচনী পরিবেশ নিয়েও সন্তোষ প্রকাশ করেন। জনপ্রতিনিধিরা যেরকম করে মাঠে এখন, তা দেখে মনে হচ্ছে যে নির্বাচন সুষ্ঠু হবে। জয়ের ব্যাপারে 100% আশাবাদী। সবাই নির্বাচন করবে, জনগণ মানুষ যাকে ভোট দেয় সেই নির্বাচিত হবে। যাকে আপনারা ভালোবাসেন, যার মাধ্যমে এই সমাজের উন্নয়ন হবে, এই উপজেলার উন্নয়ন হবে, তাকেই আপনারা ভোট দেবেন। ভোট সুষ্ঠু করতে সব আয়োজন সম্পন্ন করেছে কমিশন, বললেন এই নির্বাচন কমিশনার। প্রশাসনের অনেক প্রকারের মেকানিজম আছে, ঠিক আছে, দেন আর কথা হচ্ছে যদি কোনো প্রকার কোনো কিছু হয় সঙ্গে সঙ্গে সেই ভোট কেন্দ্র বন্ধ। 1টা 2টা 5টা তো সব বন্ধ হয়ে যাবে, প্রয়োজনে আমরা আবার করব। বরিশাল সদর উপজেলায় চেয়ারম্যান পদে 5, ভাইস চেয়ারম্যান পদে 4 এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর বাকেরগঞ্জে চেয়ারম্যান পদে 4, ভাইস চেয়ারম্যান পদে 3 এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন নেমেছেন ভোটের লড়াইয়ে। এই 2 উপজেলায় ভোট হবে 8ই মে। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল।
এক বছর সময় বাড়ানোর পরও শেষ হয়নি চাঁপাইনবাবগঞ্জে নদী তীর রক্ষা বাঁধের কাজ। ৩ মাস বাকি থাকলেও 40% কাজ এখনও অসম্পূর্ণ। চলছে আরেক দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানোর তোড়জোড়। স্থানীয়দের দাবি শিগগিরই কাজ শেষ করে কয়েক হাজার বিঘা ফসলি জমি ও বসতবাড়ি রক্ষার। চাঁপাইনবাবগঞ্জ থেকে সহকর্মী তারেক রহমানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বর্ষা মৌসুম এলেই আতঙ্কে থাকেন চাঁপাইনবাবগঞ্জের চর বাগডাঙ্গা ও শাহজাহানপুর ইউনিয়নের পদ্মাপাড়ের বাসিন্দারা। দফায় দফায় বাসস্থান পরিবর্তন করেও রক্ষা নেই। 2 ইউনিয়নে নদী তীর রক্ষায় 566 কোটি টাকার প্রকল্প হাতে নেয় সরকার। 2023 সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও 1 বছর মেয়াদ বাড়ানো হয়। খরচও বাড়ে 37 কোটি টাকা। বর্ধিত সময়ের বাকি 3 মাস, কিন্তু তাতেও কাজ শেষ করতে না পারায় চলছে আরেক দফায় মেয়াদ বাড়ানোর তোড়জোড়। এতে পদ্মাপাড়ের বাসিন্দারা রয়েছেন নদী গর্ভে ফসলি জমি ও বসতবাড়ি বিলীনের ভয়ে। মানুষজন আসছিল, বলছে যে হবে হবে, আরও বলছে হবে, কিন্তু হয়েছে কবে এটা তো বুঝতে পারি না। বাঁধ যদি সলিড থাকে তাহলে আমাদের গ্রাম সলিড থাকবে, আর বাঁধ যদি ভেঙে যায় তাহলে আমাদের গ্রাম আবার ভেঙে যাবে। যত তাড়াতাড়ি বাঁধটা আমাদের শেষ হয় কাজটা তত সব থেকে ভালো হয়। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে পদ্মা উত্তাল থাকায় বছরের 3 থেকে 4 মাস কাজ বন্ধ থাকে। কাজ শেষ করতে সময় লাগবে আরও বছর খানেক। এই প্রকল্পের বর্তমান প্রোগ্রেস 62%। এই প্রজেক্টে আমাদের মেয়াদ এবছর বাড়ানোর জন্য আমরা প্রস্তাব করেছি। আর এর আগে যখন আমরা মেয়াদ বাড়াইনি, এর আগে হচ্ছে ডিপিবিটি রিভাইজ হয়েছিল। আমরা আশা করতেছি এই মেয়াদের ভিতরে আমরা কাজটা শেষ করব। নদী তীরের জমি ও ঘরবাড়ি বাঁচাতে দ্রুত কাজ শেষ করতে ব্যবস্থা নেওয়ার কথা জানান সংসদ সদস্য। বালু মহলে সিন্ডিকেট হয়ে যায়, ওরা জোর করে 4 টাকার জিনিস 8 টাকায় বিক্রি করে এবং এর সাথে অনেক প্রশাসনের লোক জড়িত। পানি উন্নয়ন বোর্ড থেকে আরম্ভ করে প্রশাসনের অনেক লোকই এই সব সিন্ডিকেটের সাথে জড়িত, যার ফলে অনেক সময় ঠিকাদাররা কাজ ছেড়ে দিতে বাধ্য হয়। সেই বিবেচনায় মাথায় নিয়ে আমরা কাজগুলো দ্রুত করার চিন্তা ভাবনা করছি। প্রকল্পের আওতায় রয়েছে 6.10 কিলোমিটার নতুন বাঁধ নির্মাণ ও 12 কিলোমিটার বাঁধের সংস্কার কাজ। নিউজ ডেস্ক, দেশ টিভি। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে গাড়ি পোড়ানোর প্রতিবাদে বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে সকাল থেকে চলছে 48 ঘন্টার পরিবহন ধর্মঘট। পরিবহন ধর্মঘটে সড়কে বাসসহ বিভিন্ন গণপরিবহন কম। 3 পার্বত্য জেলা, কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন উপজেলাগামী রুটেও বাস চলাচল বন্ধ। মোড়ে মোড়ে বিভিন্ন গন্তব্যমুখী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীসহ সাধারণ মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। 3 পার্বত্য জেলা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার 120টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। অবশ্য এই ধর্মঘট প্রত্যাখ্যান করেছে মালিক শ্রমিক ঐক্য পরিষদের একাংশ। চুয়েটে গাড়ি পোড়ানোর প্রতিবাদে আজ সকাল 6টা থেকে বৃহত্তর চট্টগ্রামে 48 ঘন্টা পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এ বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, ধর্মঘটের কেমন প্রভাব পড়েছে সড়কে, বিস্তারিত জানাবেন। জি, আপনি যেমনটা বলছেন, আসলে বাসের কারণে পরিবহন ধর্মঘট যে শুরু হয়েছে সে কারণে নগরের বাস নেই। এর কারণে আসলে চরম ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। কারণ হঠাৎ এই পরিবহন ধর্মঘটে অনেকে জানতেন না আসলে যে আজ পরিবহন ধর্মঘট বা আজকে বাস চলবে না। এই কারণে আসলে অনেকে না জেনে এসে বিপাকে পড়েছেন। বিশেষ করে আজ যে স্কুল কলেজ খুলেছেন এর মধ্যে যারা শিক্ষার্থী এবং শিক্ষক রয়েছেন তারাও চরম ভাবে বিপাকে পড়েছেন বাস ধর্মঘটের কারণে। কারণ গতকাল দুপুরের পরে পরিবহন ঐক্য মালিক সমিতির পক্ষ থেকে 4 দফা দাবিতে তারা পরিবহন 48 ঘন্টার পরিবহন ধর্মঘট ডেকেছেন। তাদের 4 দফা দাবির মধ্যে সবচেয়ে বড় দাবি ছিল যে চুয়েটের যে ঘটনা সেখানে আন্দোলনরতরা তাদের 4টি বাসের মধ্যে 3টি বাসে আগুন দেয় এবং 1টি বাস ভাঙচুর করে। পাশাপাশি হচ্ছে যে নগরের বিভিন্ন জায়গায় পুলিশ কর্তৃক হয়রানি এবং র্যাব কর্তৃক চাঁদাবাজির অভিযোগে আটক করে নেওয়া। এগুলো সহ মোট 4 দফা দাবিতে তাদের এই পরিবহন ধর্মঘট চলছে। এতে করে আসলে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন সাধারণ মানুষ। যেহেতু চট্টগ্রামের কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এসব জেলায় মূলত 120টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আমরা সকাল থেকে নগরের বিভিন্ন এলাকা ঘুরে আসলে এমন চিত্র দেখতে পেয়েছি। আমরা একজন পরিবহন নেতার সাথে কথা বলবো। আপনারা হঠাৎ এই পরিবহন ধর্মঘট ডাক দিলেন কেন? আসলে হঠাৎ না, ধর্মঘট দেখা আমাদের কাজ না, আমাদের কাজ হচ্ছে পরিবহন চালানো, ঠিক আছে।
চুয়াটের ঘটনাটা আপনি জানেন, এখানে একটা মীমাংসা হওয়ার পর তাদের কাছে জিম্মায় রাখা 3টা গাড়ি আগুন লাগাই দেওয়া হয়েছে। যখন গাড়ি রাস্তায় এনে আগুন লাগাই দিচ্ছে জিম্মা গাড়ি, তখন আমরা আর বসে থাকতে পারি না, আমরা ধর্মঘটের ডাক দিচ্ছি। আমাদের দাবি হচ্ছে যারা গাড়ির আগুন লাগাই দিচ্ছে গাড়িগুলো ক্ষতিপূরণ দিতে হবে, এবং সাপ্তাহ রোড এখন গাড়ি চলতে দিচ্ছে না, এখানে যারা নৈরাজ্য সৃষ্টি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি আমাদের এই দুর্ঘটনার ক্ষেত্রে যে আইনি যে ব্যবস্থা সেটা আমরা সবসময় মেনে নিই, আইনের ব্যবস্থা। কিন্তু এখন নতুন করে যুক্ত হয়েছে প্রভাবশালী মহল হস্তক্ষেপ। প্রভাবশালী মহল আমাদের গাড়ির আটকে রাখে, আমাদের শ্রমিকদের মারধর করে, যেখানে দুর্ঘটনা হয় সেখানে টাকা দাবি করে, টাকা পয়সা না দিলে আপনার গাড়ি আগুন লাগাই দিয়ে ভাঙচুর করে, এগুলো থেকে আমরা পরিত্রাণ চাই। আমরা চাই মানুষকে সেবা দিতে। পাশাপাশি এই যে সড়কের নৈরাজ্যের জন্য যেগুলো দায়ী, আমরা নসিমন, করিমন, ছোট গাড়ি, 3 হুইলার, রিক্সা ভ্যান, তারপর ইদানিং নতুনভাবে যুক্ত হয়েছে আপনার ব্যাপার মোটরসাইকেল 3 জন নিয়ে যাত্রী বহন, হেলমেট ছাড়া যাত্রী মোটরসাইকেল চালানো, এগুলো কারণে দুর্ঘটনা হয়, কিন্তু দায় নিতে হয় আমাদের। আপনি যেমনটা শুনতে পাচ্ছেন, পরিবহন নেতা বলছেন যে আসলে চুয়াটের এই ঘটনার কারণে তাদের যে কাপ্তায় যে রোড আছে সড়কে, সেই সড়কে তাদের দুটি পরিবহনের সামানত পরিবহন এবং এবি ট্রাভেলসের যে বাসগুলো সেগুলো বন্ধ রয়েছে। তারা চাচ্ছেন সেগুলো দ্রুত চালু করার, এবং যেসব বাসে আগুন দেওয়া হয়েছে এবং পুরানো ভাঙচুর করা হয়েছে সেসব বাসে তারা ক্ষতিপূরণ দাবি করছেন। এই অবস্থায় আর দুপুর 2টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসন সম্মানিত একটি সভার আয়োজন করা হয়েছে। সেই সভায় আসলে জানা যাবে যে পরিবহন ধর্মঘট থাকবে কিনা বা এই পরিস্থিতি কোন দিকে যাবে। এই ছিল আমার পরিবহন ধর্মঘটের সর্বশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।